হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আমি আজকের একটা ভিডিও দিতে চলছি। সেই ভিডিওটা হয়েছে যে আমার এতদিন ধরে কেন বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে। আমার এই মিডিল পয়েন্টটায় এক টানা ব্যথা কেন হচ্ছে আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে। কীরকম ব্যথা হচ্ছে, ঠিক আছে, কেন আমি এতদিন ধরে ব্যথা চেপে রেখেছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, তার আগে বলো গরম কেমন পড়েছে গরমের দিনে, ঠিক আছে। কি বলবো, ভিডিও বানানো, ভিডিও এডিট করা খুব কষ্ট। তো আমি গাইস কি বলো তো, পার ডে ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমি এই বুকে ব্যথা নিয়েও সেলাই করি, মানে সেলাইয়ের চেষ্টা করছি, সেলাই শেখার, ঠিক আছে। সেলাই শিখছি, আমি তো পার্লারের কাজও করি, ঠিক আছে। তোমার বাড়িতে একটা দোকান দিচ্ছি, মানে এখনও কমপ্লিট হয়নি, শুধু ঘরটা করে রেখে দিচ্ছি। কিছু মানে টাকা পয়সারও প্রবলেম আছে, ঠিক আছে। তো গাইস, তোমাদের যেটা বলবো, বেশি কথা বাড়াবো না, ঠিক আছে। তো আমার 2021 যখন করোনা হয় তখন আমার বিয়ে হয়, ঠিক আছে। তো আমার বিয়ের 6 মাস পরে, ঠিক আছে, আমি 11 মাসে প্রেগনেন্ট হই। বিয়ের 11 মাস যখন পড়েছে তখন আমি প্রেগনেন্ট হই। তো তখন প্রেগনেন্ট হওয়ার 2 মাস আগে, ঠিক আছে, মানে 7-8 মাস হয়তো এরকম হবে, 7-8 মাস পরে, ঠিক আছে। তো আমার এরকম হঠাৎ একদিন দেখি কি আমার এইখানটায়, মানে এই পয়েন্টটায় একটুখানি জায়গা ফুলে গেছে, ঠিক আছে। তো সেখানে তোমার দাদাভাইকে বললাম কি, দেখো এখন দুপুরবেলাটা, ঠিক আছে, বলছি দেখো আমার এখানে না একটু ফোলা ফোলা লাগছে, কেমন দেখো। তো ওখানে নাচতে একটু করে চাপ দিল যে কি হয়েছে দেখছে। তো পরে ঠিক হয়ে গেছে, সেরকম কিছু দেখলাম মনে হয় না। তারপরে হঠাৎ করে রাতের বেলা, মানে কি বলবো, দিনের বেলা সকালবেলা আমি বুক নিয়ে উঠতে পারি না। তখন তো প্রথম বিয়ে হতো, তো আমি সকালবেলা করে স্নান করতাম একদম, সে কী বলবো, ঠান্ডা হোক, মানে প্রচণ্ড, আমার ঠান্ডার এমনিতেই প্রবলেম আছে খুব। তো সেই সকালে স্নান করতাম, ঠিক আছে। স্নান করার পরে আমার খুব ঠান্ডা থাক, সাইনাসের খুব প্রবলেম আছে। তো আমার কি হয়েছে, মানে নিঃশ্বাসে আমার অতটা কষ্ট নেই, নাকের ভিতরে আবার পলিপাচও আছে যেটা বলে, ঠিক আছে। তো আমার এই খুব ব্যথা করতো, ঠিক আছে, এই মিডিলটা, এই যে এখানটায় খুব ব্যথা। এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, এখনও আমার এখানে ব্যথাটা আছে, এখনও ব্যথা আছে এখানটায়। এই দেখো এখানটায়, এই যে ভিতরে যদি খাঁচাটা ঢুকাই তাহলে এখনও ব্যথা হয়। তো আমি তখন কি বলবো, মানে অতটা কেয়ার করিনি, ঠিক আছে। তো তখন অতটা বেশি কেয়ার করতাম না বলে সেই ব্যথাটা আবার চেপেই রেখেছি, যার জন্য আজকের এত বড় বেশি প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে। এই যে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তাতেও আমার বুকে ব্যথা লাগতেছে। তো এরকম ব্যথা আমি কাউকে মানে শুনিনি, যতই ইউটিউব সার্চ করে যাই করি না কেন, সবাই হয় ব্যথা ওঠে পরে, কিন্তু আমার এক টানা ব্যথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস, কি বলবো, তারপর আমার হাজব্যান্ড এরকম প্রেগনেন্সির সময় তো কোনো ওষুধ খেতে পারবো না, পরে প্রথম 2-3 মাস অতটা কেয়ার করিনি, হালকা অতটা কিছু দেখায়নি। তারপরে কি করলাম, আমি প্রেগনেন্সির ভিতরে একবার এত ব্যথা হচ্ছে, ঠিক আছে। তারপর কী করেছি, তোমার হসপিটালে, নীলরতন হসপিটাল আছে না, হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে যাওয়ার পরে তোমার ডাক্তাররা আমাকে ওষুধ দিল। তারপর আবার যখন আমি বললাম আমি কিন্তু 7 মাসে প্রেগনেন্ট, ঠিক আছে, তখন ওরা আবার ওষুধটা লিখে আবার কেটে দিল, ঠিক আছে। বললো তুমি যে ডক্টরকে দেখাও, মানে আমার গাইনোলজির যে ডিপার্টমেন্ট, আমার প্রেগনেন্সি যার ডাক্তাররা দেখে, ওদেরকে বললে ওষুধ দেখাতে, ঠিক আছে। যদি ওরা দিতে বলে তাহলে দেবো, নাহলে দেবো না, এরকম একটা কিছু। তারপরে কী করলো, আমি ওখান থেকে, ঠিক আছে, আর ওষুধগুলো না রিস্ক নিইনি, আমি আর নিইনি ওষুধ, আর ওদের দেখাইও নি, ঠিক আছে। এটাও আমার গাফিলতি, ঠিক আছে। আর ওদের কাছে না আমি কখনো প্রেগনেন্সি জার্নিও ওদের কাছে বলিনি যে আমার এই মানে বুকে একটা ব্যথা আছে। তারপরে কি বলবো তোমাদেরকে, সেই বলে না, মানে ভগবান যদি বাঁচিয়ে রাখে, মৃত্যুর মুখ দিয়েও মানুষ চলে আসতে পারে। তো যখন আমার ওটিতে নিয়ে যায়, আমি এরকম হঠাৎ করে একদিন, মানে যখন আমার ওরকম অবস্থায় ব্যথা নিয়েই আমি প্রেগনেন্সি পুরো মাসটা জার্নিং করেছি, তখন তো একটু কাজকর্ম কম করতাম, তো অতটা বেশি কথা, কিন্তু যদি একটু ভারী কাজ করতাম বা কিছু করতাম তখন ব্যথাটা খুব পরিমাণে বাড়ে।
এই মিডিল হাড় পর্যন্ত একদম পুরো ব্যথাটা পুরো মাঝখান থেকে যায়। এখনও বুকের খাঁচা নিয়ে মাঝে মাঝে আমি যদি একটুখানি ঝাড় দিই বা কিছু একটা কাজ করি তাহলে আমি আর বুক নিয়ে উঠতে পারি না, এরকম একটা এখন পর্যন্ত আমার সেম প্রবলেম আছে। তো 1 সেকেন্ডের জন্য ব্যথা কমে না। এই ব্যথা নিয়েই এই 3টা বছর ধরে চলে যাচ্ছে, প্রায় 3 বছর নয়, মানে কাছাকাছি চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো যখন আমার ওটিতে নেয়, ঠিক আছে, সেই মুহূর্তে গাইস মানে কি বলবো, ওটিতে নেওয়ার সময় আমি ব্যথা আমার মানে যখন সিজার হচ্ছে, ঠিক আছে, সেই মুহূর্তে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। তখন ডক্টরকে বললাম যে ডাক্তারবাবু আমি নিঃশ্বাস নিতে পারছি না, ঠিক আছে, আমার দম আটকে আসছে, আমি পুরো নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। শুধু এই কথাটাই বলছি। তো আমাকে ওরা একটা এটা সেটা কথা বলে, কিছু হয়নি, কিছু না, এমনি ঠিক হয়ে যাবে, আসতে নাও, এরকম আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে ওখানে বসে। তো আরেকটু হলে হয়তো অক্সিজেন বা কিছু একটা দিতে হচ্ছে, সেই মুহূর্তে বুঝতে পারছিলাম না কিসের ব্যথা, আমি আদৌ নিজেও বুঝতে পারছি না কী যে ওখানে হয়েছে, আদৌ কখনোই বুঝতে পারছি না। তো আমাকে যখন ছুটি দেয় ওরা, আমার 9 দিন হসপিটালে ছিলাম, 9 দিন পরে যখন আমাকে ছুটি দেয়, ঠিক আছে, তখন 9 দিন ছিলাম, কারণ আমার মেয়ের 2 দিন মানে যখন ছুটি দেবে সেই 1 দিন আগেই ওর জন্ডিস ধরা পড়েছে, ও কাছের ঘরে ছিল 2 দিন, ঠিক আছে, তারপর আমরা 2 দিন পরেই ওর জন্ডিসটা অনেকটা নর্মাল হয়ে গেছে, আর পুজোর ছুটি পড়ে গেছে বলে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে মোটামুটি, মানে আমাদের মতো যাদের 1 সপ্তাহ 8-9 দিন হয়ে গেছে। তা ওর সেরকমভাবে জন্ডিসটা তাতে ঠিক হয়ে গেছিলো। তো বাড়ি আসলাম, বাড়ি আসার পরে মানে কি বলবো, এবারে বলছি ওখানে যখন আমার কাগজে লিখে দিয়েছে তুমি ইমিডিয়েটলি বুকের ডাক্তার দেখাবে, ঠিক আছে, যখন আমাকে ছুটি দিয়েছে এই কথাটাও নার্সরা বলে দিয়েছে যে তোমার এখানে লেখা আছে ইমিডিয়েটলি বুকের ডাক্তার দেখাতে হবে। তো ছুটি দেওয়ার কাগজে ওষুধ টষুধ দেয় না, প্রথম তো অতটা বেশি কষ্ট নেই, ছোটো বাচ্চা নিয়ে কথা, ওই অবস্থায় কি বলবো, রাত জাগা, মানে বুকে ব্যথা নিয়ে সব কিছু, ঠিক আছে, এইবারে চেপেছিলাম, আমি অতটা কিছু বলতাম না। এইবার একদিন আমার হাজব্যান্ডকে বলে আমি আর সহ্য করতে পারছি না গো, তো ও আমাকে সে একটা মানে আমি পার্সোনাল ডাক্তার দেখাই, উনি বলছে ডক্টরবাবু উনি বলছে উনি নাকি ভেলুর যাতায়াত করে, উনিই বলছে, এবার জানি না আমি সেটা। তবে ডক্টরবাবুকে দেখালাম পার্সোনাল 500 টাকা করে ভিজিট, ঠিক আছে। তো ওনাকে দেখানোর পরে সে আমার সে কী বলবো, উনি আমাকে, আমাদের দেখো আর্থিক অবস্থা সেরকম ভালো না, ঠিক আছে, আমার বর যা ইনকাম করে সে তাতে হয় না, যেটা সত্যি কথা। এবারে তোমাকে সবসময় হয়তো দেখা গেলো ওষুধ এত টাকা লিখে দিচ্ছে, সেই মুহূর্তে আমার কাছে অত টাকা নেইও, ঠিক আছে, এরকম একটা বিষয় হয়। মানে যার আমাদের মতো অবস্থা তারা হয়তো বুঝতে পারতো, ঘর বাড়ি থাকলে যে সবসময় টাকা থাকে এরকমও না, ঠিক আছে, অনেক সময় ঘর বাড়ি অন্য মানে শ্বশুর করে রেখে যায়, কিন্তু ইনকাম রাস্তাটা হয়েছে পুঁজি আর ইনকাম যদি না থাকে তোমার ঘর বাড়ি ধুয়েও জল খেলে হবে না, এরকম একটা পজিশন। মানুষের অনেকেই আছে ঘর বাড়ি থাকে, যাই যেটুকুই থাক না কেন, অনেকে হয়তো মনে করে অনেক কিছু আছে, কিন্তু যে আগের করা জিনিস, ঠিক আছে, কিন্তু ওখানে যে কী আছে না আছে অনেকে ভিতরটা নিতে চায় না, চেষ্টাও করে না। তো যাই হোক, এবার ডক্টরের কাছে গেছি, উনি আমাকে অনেক টাকার ওষুধ দেয়। তখন আমার হাজব্যান্ড ও যেহেতু আন্দামানে একটা জায়গায় কাজ করছিল, ঠিক আছে, তখন আমার বড় ওখান থেকে যা টাকা পাঠাতো ওই দিয়ে আমি ট্রিটমেন্ট শুরু করলাম। তো আমাকে ওরকম 5,000-6,000 টাকার, তোমরা তো জানো গড়িয়া অয়েল কিনে, ঠিক আছে, রিপোর্ট করাতে মোটামুটি অনেক টাকাই খরচা হয়, ঠিক আছে। তো আমি ওখানে গড়িয়ায় অয়েল কিনে রিপোর্ট করালাম, রিপোর্ট উনি সিটি স্ক্যান দিল, ঠিক আছে, ওখান থেকে সিটি স্ক্যানে 5,000 কত টাকা জানি নিয়েছে, না 6,000 টাকার মতো কাছাকাছি নিয়েছে। তারপর 4-5টা রক্তের রিপোর্ট করিয়েছি, ইকো করিয়েছি, তারপর মানে এরকম অনেক রিপোর্ট দিয়েছে, কিন্তু কিছুই আমার ধরা পড়ছে না, বুঝতে পারছো, মানে যে আমার এখানে কি হয়েছে আমি বুঝতে পারছি না। এই জয়েন্টে কোনো কিছু হাড় কি ফুটো হয়ে গেল, আমার কি তাহলে কি হাড়, আমি নিজে ভাবি আমি কি তাহলে হাড় ফুটো হয়ে গেল নাকি হাড় বেড়ে গেল, মানে কী যে হয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে কোনো ভারী কাজ করতে পারছি না, বিশেষ করে তাও এই ব্যথা নিয়ে পড়ে আছি, মরেও যাই না, এরকমভাবেই বেঁচে আছি, বুঝেছি, মানে এবার ভোগাই মারতেছে এরকম একটা অবস্থা। তারপরে
আর সত্যি করে বলতে এখন মরতে ইচ্ছা করছে না, এই ছোটো বাচ্চাটাকে দেখে এখন একদম মরতে ইচ্ছা করে না। ভগবান আমাকে বাঁচিয়ে রাখুক, যতদিন আমার মেয়ের 20-25 বছর, যতদিন মানে একটা পজিশনে না দাঁড়াক ততদিন আমাকে ভগবান বাঁচিয়ে রাখুক, যাতে আমি ওকে একটু দাঁড় করিয়ে যেতে পারি, মানুষের মতো মানুষ করে যেতে পারি, ঠিক আছে। যাতে পড়াশোনাটাই মানুষ না, মানে একটা সাধারণ সামাজিক শিক্ষা দীক্ষা, গুরুজনদেরকে শ্রদ্ধা ভক্তি করা, মানুষের পাশে দাঁড়ানো, এইসব শিক্ষাটি আমার ভিতরে বেশি করে, মানে পড়াশোনা তো আছেই, ঠিক আছে, তারপরে পাশে যে একটা শিক্ষা দরকার, এটাও দরকার। তো যাই হোক বন্ধুরা, কী বলবো, এবারে বুকে ব্যথা খুব। এখন নীলরতনে গেলাম, তারপরে প্রেগনেন্সির পরে একবার নীলরতন গেলাম, ওখান থেকেও আমার সেই আবার ইকো করতে দিয়েছে। লাস্টে ওখানে আমার কোনো একটা প্রবলেমের কারণে আমার যাওয়া হয়নি, অন্য একটা ডাক্তারকে আবার দেখাচ্ছিলাম বলে তার যাওয়া হয়নি, তো সেটা আমার গাফিলতি। আর দ্বিতীয় কথা, আমি সল্টলেক হসপিটাল আছে না, তোমরা তো জানো, হোমিওপ্যাথি হসপিটাল, লাস্টে সবাই বলছে এত ডাক্তার দেখিয়েছি, আর পার্সোনাল আরও বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, বলছে তোর হার্টের প্রবলেম না। ক্যানিং হসপিটাল দেখিয়েছি, ঠিক আছে, ওরা একটা ওষুধ দিয়েছিলো, ওই ওষুধটা ব্যথাটা কমে, আবার হয়তো ওটা পেন কিলের ওষুধ, এরকম কিছু একটা হবে, মনে হয় ব্যথা কমছে আবার উঠছে, ঠিক আছে, এরকমটা। তো ভাবলাম না, যদি হার্টের প্রবলেম এত ব্যথার ওষুধ ঠিক হয় না, ঠিক আছে। তো আবার কি করলাম, মানে এখন লাস্ট পর্যন্ত এখানে সেখানে দেখাই আমি, এই মানে 10 দিনের মতো হতে যায়, এই 1 সপ্তাহ 10 দিনের মতো হয়, আমি এতে গেছি, মানে পিজি হসপিটালটা গেলাম। তো পিজি হসপিটালে আমাকে কি বলেছে শোনো, পিজি হসপিটালে গেল, আমার সব কটা রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখে আমার, ঠিক আছে, মানে রিপোর্ট দেখে ডাক্তারবাবু সব আমার হাত থেকেই রিপোর্ট নিয়েছে। তা বলছে ও তো এই ব্যাপার, বুকে ব্যথা এইটুকু নর্মাল করে, কিন্তু আমার যে বুকে ব্যথাটা যে কতটা পরিমাণে হচ্ছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। এই যে কথা বলি সেটাও আমার ব্যথা হচ্ছে, কিন্তু কাউকে আমি বলে বোঝাতে পারবো না। এই বুকের খাঁচা যদি ভিতরে চাপি, এরকম যদি চাপি, তাহলে এইখানটা লাগে, এইখানটা খুব ব্যথা লাগে, একটু জায়গার মতো, ঠিক আছে। আর মিডিল তো মাঝে মাঝে ঘুম থেকে সকালবেলা উঠতে গেলে আর এরকম খাঁচা ধরে উঠতে পারছে না, এত পরিমাণে ব্যথা হয় আমার। তো বন্ধুরা কী বলবো, লাস্টে পিজি হসপিটালে গেছি, ওরা আবার একটা রক্তের রিপোর্ট দিয়েছে, ঠিক আছে। এবারে দেখছি এটা দিয়েছে না, ভিটামিন রক্তের রিপোর্ট দিয়েছে, জানি না এতে কী ধরা পড়বে, তবে আমার মন বলছে বন্ধুরা আমার কিছু একটা বড় কিছু হয়েছে, সেটা যাই হোক না কেন, ধরা হয়তো পড়ছে না, এমআরআই করাতে হতে পারে হয়তো, ঠিক আছে। আরও অনেক কিছু রিপোর্ট বাকি আছে, যেটা কোনো মানে বুকে ব্যথার ধরনের যে ধরনের হয়, বুকে না অনেক সময় টেনশন হয় খুব, জানো তো, বুকের ভিতরে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে, সেটা সোজা হয়তো ধরা পড়ছে না, হয়তো ছোটো জিনিসটা আছে, বা এখানে ধরা পড়ে। আর এখানে যদি সব কিছুই বন্ধুরা, এখানে যদি সব কিছুই ধরা পড়তো, তাহলে আসলে কেউ আর ভেলুর যেত না, বা বাইরে কিছু গিয়ে ট্রিটমেন্ট করে সুস্থ হতো না, ঠিক আছে। তো সব জায়গার মেশিন সব কিছু তো উন্নত মানের নয়, অনেক অনেক জিনিস আছে, যার কপাল ভালো তার এখানেই সুস্থ হয়ে যায়, আর যার কপাল খারাপ তার এদিক ওদিক বাইরে ছুটেও কাজ হয় না, এই একটা দশা। আবার অনেকে আছে ভেলুর গিয়েও সুস্থ হয়, তা ভেলুর যে যাবো বন্ধুরা, সেরকম তো আমার আর্থিক অবস্থা নেই, তো ভেলুর যাবো করে বলো। ভেলুর গেলে তো মিনিমাম অনেক টাকার খরচা, বলো, সেই টাকাটা তো আর আমাদের কাছে নেই, কী করে ভেলুর যাবো। তো এই হচ্ছে অবস্থা। তা ওখানকার আমি যাবো, এই সামনে যাওয়ার আছে, তো হসপিটালে যাব পিজি হসপিটালে গিয়ে দেখি আবার কি বলে, আমাকে রক্তটা দেবো, ঠিক আছে। আমি এবার ভেবেছি ওখানে ডাক্তার দেখেছি, ওখানেই সব ট্রিটমেন্ট, ওখানেই মানে পরীক্ষা নিরীক্ষা যত কিছু আছে, হয়তো আমাকে ছুটতে হবে, কিন্তু আমি ওখানেই করবো। তুমি জানো না, এইটুকু আমি ছোটো বাচ্চা রেখে আমি চলে যাই, জানো, এই বাচ্চাটাকে রেখে আমি চলে যাই, জানো না, তোমাদেরকে কী বলবো। দেখো আমার এই মেয়ে, ঠিক আছে, একে রেখে আমি বাড়িতে রেখে সারাদিনের মতো চলে যাই ডাক্তারখানায়, সেলাইতে একটু চেষ্টা করি সব, মানে হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্য, তার জন্য আমি মানে ছোটো বাচ্চা রেখে আমাকে ছুটে চলে যেতে হয়। আচ্ছা, এই হয়েছে অবস্থা। সেলাই পার্লারের কাজ তো আগে করতাম, ঠিক আছে, এখন অনেক দিন ধরে এর জন্য অনেকটা মানে গ্রামের দিকে অতটা চলে না, যেটা সত্যি কথা, বাড়িতে করি যদি কেউ আসে। দোকানটা দিয়েছি, যদি কখনো সাজাতে পারি আস্তে আস্তে করে, তাও আমার শ্বশুরমশাই একটু লোন এনে ধার দেনা করে এই দোকানটা করে দিয়েছে। আচ্ছা, আবার যদি বাড়িতে বসে বাচ্চার সামনে যদি মানে হাত খরচাটা ওঠে, এই জন্য আর কি, ঠিক আছে। তো এই আমার মেয়ে এই ঘুমিয়ে আছে, পাকা বুড়ি আমার ঘুমিয়ে আছে, ঠিক আছে। তাই মেয়েকে রেখে আমি সব জায়গায় ছুটি দেওয়া না, তবে আমার মেয়ে না সত্যি খুব ভালো, এমনি শান্ত আছে, আমি যদি ঘরে না থাকি কোনো দুষ্টুমি তো করবেই না, বরঞ্চ এমনিতেও চুপচাপ থাকে, সারাদিন টিভি দেখবে, ফোন দেখবে, খেলা করবে, বই পড়বে, মানে বই পড়তে তার পারে না, বই নিয়ে খেলা করবে, এরকম করবে,
ঠিক আছে। তো বন্ধুরা, আমার বুকে কি হলো না হলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, ঠিক আছে। ডক্টর আমাকে কি বললো না বললো সব কিছুই তোমাদের পরপর ধাপে ধাপে আমি মানে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শরীরের কেয়ার নিও, টাইম মতো রুটিন মতো সব কিছু মেনটেন করে চলো, অনেকটাই সুস্থ থাকবে। তাহলে আমরা গ্রামে থাকি, বাচ্চা নিয়ে থাকা অনেকে পারে, আমি পারছি না, যেটা সত্যি কথা, ঠিক আছে। হ্যাঁ, সত্যি কথা, মন শরীর সুস্থ না থাকলে না কোনো কিছু ভালোও লাগে না, বিশ্বাস করো। তো টাটা, বাই বাই।